হাজার হাজার বছর ধরে জিনসেংকে বলা হয় দীর্ঘ জীবনের এক মহৌষধ। কিন্তু এই প্রাচীন বিশ্বাসের পেছনে কি আসলে কোনো আধুনিক বিজ্ঞান আছে? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেটাই দেখব, কিভাবে জিনসেং আমাদের শরীরের বার্ধক্য প্রক্রিয়াকে প্রভাবিত করে। তো মূল প্রশ্নটা হলো, প্রাচীন জ্ঞান আর আধুনিক বিজ্ঞানের মধ্যে কি কোনো যোগসূত্র আসলেই সম্ভব? জিনসেং নিয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে যে বিশ্বাসটা চলে আসছে, আজকের গবেষণা কি তাকে সমর্থন করে? চলুন এই রহস্যের গভীরে একটু ঢু মেরে আসা যাক। আমাদের এই যাত্রাটা শুরু হচ্ছে জিনসেংয়ের ইতিহাস আর এর নামের তাৎপর্য দিয়ে। মানে কিভাবে একটা সাধারণ দেখতে শিকড় এমন এক কিংবদন্তি তুল্য মর্যাদা পেল, সেটা বোঝাটা কিন্তু বেশ জরুরি। আচ্ছা, ব্যাপারটা একটু ভেঙে বলি। জিনসেংয়ের যে বৈজ্ঞানিক নাম প্যানাক্স, এই নামটাই কিন্তু এর প্রাচীন খ্যাতির একটা বড় প্রমাণ। দেখুন, গ্রিক ভাষায় প্যান মানে হলো সবকিছু, আর অ্যাক্সোস মানে নিরাময়। তার মানে প্রাচীনকালে মানুষ বিশ্বাস করতো যে এই শিকড়টা প্রায় সব রোগের সমাধান দিতে পারে। এই বিশ্বাস থেকেই আমাদের আজকের এই অনুসন্ধানটা শুরু। কিন্তু একটা মজার ব্যাপার কি জানেন? কাঁচা জিনসেং কিন্তু সরাসরি সবচেয়ে কার্যকরী নয়। একে একটা বিশেষ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, যা এর ভেতরে কার্যকরী উপাদানগুলোকে আরো অনেক বেশি শক্তিশালী করে তোলে। ব্যাপারটা অনেকটা একজন দক্ষ শেফের রান্নার মতো। হ্যাঁ, এই প্রক্রিয়াটা শুধু শুকিয়ে নেওয়ার চেয়ে অনেক বেশি কিছু। যখন জিনসেংকে বাষ্প আর তাপ দেওয়া হয়, তখন এর রাসায়নিক গঠনে একটা দারুণ পরিবর্তন আসে, আর এই পরিবর্তনটাই এর আসল শক্তিকে যেন তালা খুলে বের করে আনে। আর এই প্রক্রিয়াটা কিন্তু খুবই সুনির্দিষ্ট। দেখুন, গাছ থেকে তোলার পর তাজা জিনসেং হলো প্রথম ধাপ। এটাকে খোসা ছাড়িয়ে রোদে শুকালে আমরা পাই সাদা জিনসেং। কিন্তু যখনই একে বাষ্প দেওয়া হয়, তখন এটা লাল জিনসেং এ পরিণত হয়। আর এই প্রক্রিয়াটা যখন বারবার, মানে প্রায় 9 বার পর্যন্ত করা হয়, তখন তৈরি হয় কালো জিনসেং, যেটা সবচেয়ে শক্তিশালী বলে মনে করা হয়। তাহলে আসল খেলাটা হলো এই রূপান্তরে। কাঁচা জিনসেং এর মধ্যে যে জিনসেনোসাইড গুলো থাকে, আমাদের শরীর সেগুলোকে সহজে গ্রহণ করতে পারে না। কিন্তু তাপ দেওয়ার ফলে এই বড় যৌগগুলো ভেঙে গিয়ে ছোট ছোট আর অত্যন্ত কার্যকরী কিছু দুর্লভ জিনসেনোসাইডে পরিণত হয়। আর এই ছোট যৌগগুলোই আমাদের শরীরে খুব সহজে শোষিত হয়ে আসল কাজটা করতে পারে। আচ্ছা, জিনসেং কিভাবে কাজ করে তা বোঝার আগে আমাদের বার্ধক্য জিনিসটা ঠিক কি সেটা বুঝতে হবে। বার্ধক্য কিন্তু কোনো একটা ঘটনা নয়, বরং একে একটা শহরের পরিকাঠামো ধীরে ধীরে ভেঙে পড়ার সাথে তুলনা করা যেতে পারে। সময়ের সাথে সাথে যেমন একটা শহরের বিভিন্ন সিস্টেম দুর্বল হয়ে পড়ে, আমাদের কোষের ভেতরে ঠিক সেভাবেই ক্ষয় শুরু হয়। বিজ্ঞানীরা বার্ধক্যকে ভালোভাবে বোঝার জন্য 12টা মূল বৈশিষ্ট্য বা হলমার্ক চিহ্নিত করেছেন। এগুলি হলো সেই সব মৌলিক কারণ যা আমাদের শরীরকে বয়সের সাথে সাথে দুর্বল করে দেয়। চলুন শহরের ভাঙনের সাথে তুলনা করে কয়েকটা মূল বৈশিষ্ট্য দেখে নেওয়া যাক। দেখুন কি চমৎকার ভাবে বোঝানো হয়েছে। আমাদের কোষের শক্তিঘর মানে মাইটোকন্ড্রিয়ার দুর্বল হয়ে যাওয়াটা হলো শহরের পাওয়ার গ্রিডের ফেল করা। কোষে অপ্রয়োজনীয় প্রোটিন জমা হওয়াটা শহরের রাস্তায় আবর্জনা জমে থাকার মতো। আর জম্বি সেল বা সেনেসেন্ট কোষগুলো, ওগুলো হলো সেই সব পুরনো গাড়ি যা ট্রাফিক জ্যাম তৈরি করে পুরো সিস্টেমটাকে অচল করে দেয়। এখন প্রশ্ন হলো, এই ক্ষয়িষ্ণু শহরের জন্য কি কোনো মেরামতকারী দল আছে? এখানে জিনসেং এর ভূমিকাটা সামনে আসে। এর ভেতরে থাকা সক্রিয় যৌগগুলো ঠিক যেন একটা বিশেষ রক্ষণাবেক্ষণ দলের মতো কাজ করে। জিনসেং এর সেই বিশেষ মেরামতকারী দলের নাম হলো জিনসেনোসাইড। এই যৌগগুলোই আমাদের কোষের ভেতরে ঢুকে সেই সব সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করে, যেগুলোকে আমরা একটু আগেই শহরের ভাঙনের সাথে তুলনা করেছিলাম। আর এর কিন্তু প্রমাণও আছে। এই চার্টটা দেখুন, কি চমৎকারভাবে দেখাচ্ছে যে এটা কিভাবে কাজ করে। বয়স্ক কোষগুলোতে মাইটোকন্ড্রিয়ার শক্তি উৎপাদন মানে আমাদের সেই পাওয়ার গ্রিড অনেক কমে যায়, কিন্তু গবেষণায় দেখা গেছে জিনসেং যোগ করার পর সেই শক্তি উৎপাদন প্রায় নতুন কোষের কাছাকাছি চলে আসে। মানে মিটমিট করতে থাকা পাওয়ার গ্রিডটা আবার স্থিতিশীল আলো দিতে শুরু করে। আর ওই যে জম্বি সেল বা ট্রাফিক জ্যামের কথা বলেছিলাম, এখানেও একটা মজার ব্যাপার আছে। জিনসেং কিন্তু এই কোষগুলোকে সরাসরি মেরে ফেলে না, বরং এটা তাদের ক্ষতিকারক প্রবাহজনক সংকেতগুলোকে শান্ত করে দেয়। ফলে কোষীয় পরিবেশে যে একটা অস্থিরতা তৈরি হয়েছিল তা অনেকটাই কমে আসে। এই প্রক্রিয়াটিকে বলা হয় সিনেমার্ফিক প্রভাব। বার্ধক্যের আর একটা গুরুত্বপূর্ণ দিক হলো কিন্তু আমাদের অন্ত্রের স্বাস্থ্য। জিনসেং একটা প্রিবায়োটিক হিসেবে কাজ করে, মানে এটা অন্ত্রের ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াতে সাহায্য করে। এই চার্টটা দেখাচ্ছে যে জিনসেং এর প্রভাবে উপকারী ব্যাকটেরিয়ার অনুপাত বাড়ে, যা স্বাস্থ্যকর বার্ধক্যের একটা খুব গুরুত্বপূর্ণ সূচক। আর জিনসেং এর কাজ কিন্তু এখানেই শেষ নয়। এটা আমাদের স্টেম সেলের কার্যকারিতা বাড়াতে, ডিএনএ মেরামতের ক্ষমতাকে উন্নত করতে, কোষগুলোর মধ্যে যোগাযোগ ব্যবস্থা ঠিক করতে এবং দীর্ঘস্থায়ী প্রবাহ কমাতেও সাহায্য করে। অর্থাৎ এটা একই সাথে অনেকগুলো দিকে কাজ করে। তো সব মিলিয়ে আমরা কি বুঝতে পারলাম? জিনসেং এর কার্যকারিতার মূল রহস্যটা ঠিক কোথায়, আর এটা আমাদের ভবিষ্যতের জন্য কি বার্তা নিয়ে আসছে। দেখুন, আসল কথাটা হলো জিনসেং কোনো ম্যাজিক বুলেট নয় যা একটা মাত্র সমস্যা সমাধান করে দেয়। এর আসল শক্তি হলো এটা বার্ধক্যের সেই অনেকগুলো বৈশিষ্ট্যকে একসাথে মোকাবেলা করতে পারে। এই যে একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গি, এটাই একে আধুনিক বিজ্ঞানের কাছে এতটা আকর্ষণীয় করে তুলেছে। বিজ্ঞানীরা এখন জিনসেংকে জিরো থেরাপিউটিক্স হিসেবে দেখছেন। এটা এমন একটা চিকিৎসা পদ্ধতি যা শুধু রোগের লক্ষণ কমায় না, বরং বার্ধক্য প্রক্রিয়ার মূল কারণগুলোকে টার্গেট করে কাজ করে। এর উদ্দেশ্য হলো আমাদের রোগমুক্ত স্বাস্থ্যকর জীবনকাল বা হেলথ স্প্যান বাড়ানো। জিনসেং এর এই পুরো বিশ্লেষণটা আমাদের একটা বৃহত্তর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, তাই না? প্রকৃতিতে এমন আরো কত প্রাচীন জ্ঞান হয়তো লুকিয়ে আছে, যা আধুনিক বিজ্ঞানের হাত ধরে আমাদের ভবিষ্যৎ স্বাস্থ্যকে একটা নতুন দিশা দেখাতে পারে। ভাবনার অবকাশটা এখানেই।